শুরুতেই জানাবো শিরোনাম। জাতিসংঘে দেয়া ভাষণে জুলাই বিপ্লবের বীরত্ব গাঁথা তুলে ধরলেন ডক্টর ইউনূস। গণতন্ত্র প্রতিষ্ঠা সহ নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে বিশ্ববাসীর সহায়তা কামনা। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। যত দ্রুত নির্বাচন সম্ভব ততই মঙ্গল। মন্তব্য মির্জা ফখরুলের। বললেন, স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। কোন রকম চালবাহার আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনতা আমাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। বৈরী আবহাওয়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর বিস্তার। এ মাসেই 58 জনের মৃত্যু। মশা নিধন কার্যক্রমে গাফিলতির অভিযোগ। আমি 7 দিন যাবৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত। ডেঙ্গু আক্রান্ত রোগী এলাকাতে অনেক বেশি। ওষুধে কোনো কাজ হয় না, কেমিক্যাল দেওয়া ওষুধ দেয়, কোনো কাজ হয় না। বিএসএমএমইউ বন্ধ করলেও কয়েকটি সরকারি হাসপাতাল এখনও নিচ্ছে বিতর্কিত জেনেটিক ট্রেডিং এর রিএজেন্ট। অনুমোদনবিহীন সরবরাহ সহ নানা অভিযোগে মামলা করবে ঔষধ প্রশাসন। বাজারে ইলিশ মিললেই দর আকাশ ছোঁয়া। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে কমছে না ডিমের দাম। সবজির বাজারও চড়া। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে কানপুরে টেস্টের প্রথম দিনের খেলায় বৃষ্টির বাধা। দ্বিতীয় সেশন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 107 রান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনিন আহসান। দর্শক, শুরুতেই জানাবো জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের খবর। নতুন বাংলাদেশের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ববাসীর সহায়তা ও সমর্থন চেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেয়া ভাষণে ডক্টর ইউনূস জুলাই বিপ্লবের বীরত্ব গাঁথা তুলে ধরেন অন্তর্বর্তী সরকার প্রধান। সংবিধান ও নির্বাচন সহ বিভিন্ন খাতে নতুন সরকারের সংস্কার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলের সহায়তা কামনা করেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্বে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ভাষণের শুরুতেই তাই বিশ্বমঞ্চে জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলন কিভাবে ফ্যাসিবাদ বিরোধী একদফা আন্দোলনে পরিণত হয়েছে সেই গল্পই বললেন জাতিসংঘের সাধারণ পরিষদে। অবৈধ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণ তরুণীরা, স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা। তারা নিঃসঙ্গ চিত্তে উৎসর্গ করেছিল তাদের জীবন। শত শত মানুষ চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি। আমাদের মায়েরা, দিনমজুরেরা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে। জনগণের এই আন্দোলনে আমাদের জানা মতে প্রায় ৮০০-এরও বেশি জীবন আমরা হারিয়েছি স্বৈরাচারী শক্তির হাতে। ডক্টর ইউনূস বললেন, এই এক নতুন বাংলাদেশ। তাই যে ত্যাগের বিনিময়ে এই নবযাত্রা, সেখানে তিনি বিশ্ববাসীর সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে জাতিসংঘে এই ভাষণে ডক্টর ইউনূস বিগত আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি ও গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের চিত্র তুলে ধরেন বিশ্ববাসীর সামনে। তিনি বলেন, ন্যায়নীতি তোয়াক্কা না করে ব্যাপক লুটপাট চালিয়ে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে স্বৈরাচারী সরকার। মুখোমুখিভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দী করে রাখা হয়েছিল, কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল,
কিভাবে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে। দায়িত্ব গ্রহণের 1.5 মাসের মধ্যে তার সরকারের নেয়া বিভিন্ন খাতের সংস্কার সহ সব পদক্ষেপের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। তিনি জানান, গণতন্ত্র, মানবাধিকার, সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সম্পর্কে মানুষের আস্থা ফিরিয়ে আনতে চায় তার সরকার। মানুষের আস্থা, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন, সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি। সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছি। রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলের সহায়তা চান ডক্টর ইউনূস। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অগ্রাধিকার নির্ধারণের তাগিদ দেন এই নোবেলজয়ী। কিভাবে জনগণের ফিলিস্তিনে গণহত্যা শুধু আরব কিংবা মুসলমান নয়, বরং সমগ্র মানবজাতির জন্যই উদ্বেগের বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কিভাবে টালবাহানা না করে অবিলম্বে তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের আহ্বানও জানান তিনি। দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহর স্মরণ সভায় তিনি এই আহ্বান জানান। শেখ হাসিনা পালালেও সংকট কাটেনি। দুর্গাপূজাকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতির শঙ্কাও জানান মির্জা ফখরুল। সেনা কর্মকর্তা থেকে রাজনীতিক হয়ে ওঠা আসম হান্নান শাহর ৮ম মৃত্যুবার্ষিকী। গাজীপুরে কাপাসিয়ায় ছুটে আসেন বিএনপি মহাসচিব। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টিবিঘ্নিত স্মরণ সভায় যোগ দেন হাজারো নেতাকর্মী। তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং একজন সৈনিকের মতোই তিনি আজীবন সংগ্রাম করেছেন। বক্তব্যে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারকে দেয়া যৌক্তিক সময় মানে দীর্ঘ সময় নয়। হাসিনা পালায় গেলেও এখনো কিন্তু সংকট কাটেনি। যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে চলিয়ে দেবেন, সেটা পারা যাবে না। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। আজকে আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ পলাইছে, কিন্তু ওর লোকগুলো এখনো ভিতরে আছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। হিন্দু ভাইদের দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজাকে কেন্দ্র করেও তারা আমরা বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে। আপনারা সজাগ থাকবেন। হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় বিএনপি মহাসচিব দ্রুত রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিও জানান। কোন রকম টালবাহানা আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনতাকে আমাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। তিনি হুঁশিয়ার করেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করবে বিএনপি। আলোচিত ১/১১ সরকারের সময় যে রাজনৈতিক দল সংস্কারের যে আওয়াজ উঠছিল, বিএনপি বলছে সেটি ছিল বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করার এবং দল ভাঙার চক্রান্ত ষড়যন্ত্র অংশ। সে সময় একজন আসম হান্নান শাহর বলিষ্ঠ ও সাহসী ভূমিকা এবং জিয়া পরিবারের প্রতি তার আনুগত্য, আস্থার বিশ্বাস দলকে অখণ্ড রাখায় ব্যাপক ভূমিকা রেখেছিল। তার স্মরণ সভায় এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, বিগত ১৫ বছর আওয়ামী সরকার গোটা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। এখন সেই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াতে হবে, গোটা রাষ্ট্রকে সংস্কার করতে হবে। সেই বিএনপি এবং তার সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সমন্বিত ৩১ দফার ভিত্তিতে। এর আগে বাদজুমা কাপাসিয়ার ঘাগুটিয়ায় আসম হান্নান শাহর কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, কাপাসিয়া, গাজীপুর। বর্তমান সরকার বিভিন্ন বিষয়ে সংস্কারের পদক্ষেপ নিয়েছে। এই উদ্যোগ সফলের পর একটি সুন্দর নির্বাচনের রোডম্যাপও দিতে হবে, এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনায় এক সম্মেলনে তিনি বলেন, যারা বিভিন্ন সময় মানুষের ওপর গুম, খুন, নির্যাতন চালিয়েছে তাদের রাজনীতি করার সুযোগ নেই। বিডিআর বিদ্রোহের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান জামাতের আমির। অনুষ্ঠানে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরর সহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংস্কারের রোডম্যাপের পাশাপাশি নির্বাচনের একটা রোডম্যাপ এই জাতিকে দিতে হবে। অনেকে জিজ্ঞাসা করেন সময়টা কতটুকু। আমরা বলেছি সময়টা যৌক্তিক। অযৌক্তিক কোনো সময় নেওয়াও ঠিক হবে না, আমাদের পক্ষে দেওয়াও সম্ভব হবে না।
লঘুচাপের প্রভাব এখনো কাটেনি। টানা তৃতীয় দিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন এই পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর পাওয়া যায়। আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থায় রয়েছে। ফলে আজ ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় আর ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের বেশ কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বর্জ্য বৃষ্টি হতে পারে। একে বৈরী আবহাওয়া, তার ওপর ঊর্ধ্বমুখী ডেঙ্গুর প্রকোপ। শুধু সেপ্টেম্বরেই রাজধানী সহ সারা দেশে 58 জনের প্রাণ গেছে। চলতি মৌসুমে মোট মৃত্যু 141। হাসপাতালে ভর্তি 27,000-এর বেশি রোগী। ভুক্তভোগীদের আশঙ্কা, মশক নিধন ঠিকঠাক না হলে বৃষ্টি, জলাবদ্ধতা আর ভ্যাপসা গরমে আরও বাড়বে এডিস মশা। এদিকে 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। আমার একটু অ্যাজমা প্রবলেম আছে, তো যার কারণে দুইটা মিলে একটু প্রবলেম হচ্ছে আর কি, একটু টাইম লাগবে। গেল 3 দিন ধরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নাইমুর। মিরপুরের নিজ এলাকায় আক্রান্ত হন ডেঙ্গুতে। এভাবেই বলছিলেন শারীরিক দুর্ভোগের কথা। নাইমুর ছাড়াও হাসপাতালের পুরুষ ওয়ার্ডেই গত 4 দিনে ভর্তি হয়েছেন 76 জন। আর মহিলা ওয়ার্ডের ডেঙ্গু আক্রান্ত রোগী অর্ধশতাধিক, যাদের মধ্যে মিরপুর আর মোহাম্মদপুরের বাসিন্দাই বেশি। রয়েছে রাজধানীর বাইরের রোগীও। 26 তারিখ ভর্তি হয়েছি, আজকে 2 দিন এখানে আমি আছি। তো কালকে থেকে এখন চ্যালেঞ্জের উপরে আছে। আমি 7 দিন যাবৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত। গত 2 দিন যাবৎ আর কি হসপিটালে আসি। আমাদের 22 তারিখ থেকে আজকে 27 তারিখ পর্যন্ত মোটামুটি 54 জন রোগী ভর্তি হয়েছে। এর ভিতরে মিরপুর এবং মোহাম্মদপুরের রোগীগুলো বেশি আসতেছে। শুধু সোহরাওয়ার্দী নয়, ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের চিত্রও এক। প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। জ্বর, মাথা ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন সংক্রমিতরা। সবচেয়ে ভোগান্তিতে শিশু ও প্রবীণরা। পেট ব্যথা ছিল, পেটে প্রচণ্ড ব্যথা ছিল, রানের মধ্যে ব্যথা ছিল, প্রচণ্ড জ্বর ছিল, 103-104 জ্বর, এরকম জ্বর ছিল, আর বমি করতো। বাইরে টেস্টগুলো করাইছি, ডেঙ্গু পজিটিভ আসছে, আসার পরে এখানে এসে ভর্তি নিয়েছে। রাজধানীতে টানা 2 দিন বৃষ্টির কারণে বেড়েছে জলাবদ্ধতা। শঙ্কা তাতেই বাড়বে ডেঙ্গুর প্রকোপ। জমে থাকা পানিতে বংশবিস্তার ঘটাবে এডিস মশা। মশার জন্য অনেক রোগী, মানে ডেঙ্গু আক্রান্ত রোগী এলাকাতে অনেক বেশি। থাকতে পারে না, ওষুধে কোনো কাজ হয় না, কেমিক্যাল দেওয়া ওষুধ দেয়, কোনো কাজ হয় না। হাসপাতালে রোগীদের অভিযোগে সরজমিনে এসে দেখা যায়, রাজধানীর এই মিরপুরের মতো বিভিন্ন জায়গায় রয়েছে মশাদের অভয় আশ্রম। দ্রুতই মশক নিধন কার্যক্রম ত্বরান্বিত না করলে মহামারী আকার ধারণ করবে ডেঙ্গু, এমনটাই আশঙ্কা নগরবাসীর। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অনুমোদন ছাড়া রি-এজেন্ট সরবরাহ, মজুদ ও অনিয়ম সহ কয়েকটি অভিযোগে জেনেটিক ট্রেডিংয়ের নামে মামলা করতে যাচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। পরিচালক জানিয়েছেন, এরই মধ্যে প্রক্রিয়া শেষ হয়েছে। অনিয়মের ঘটনায় জেনেটিকের রি-এজেন্ট নেওয়া বন্ধ করেছে বিএসএমএমইউ। এখনও নিচ্ছে ক্যান্সার ইনস্টিটিউট, গ্যাস্ট্রোলিভার সহ কয়েকটি সরকারি হাসপাতাল। জেনেটিক ট্রেডিংয়ের অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছিল যমুনা টেলিভিশন। হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট সরবরাহ নিয়ে প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। মেয়াদ ফুরিয়ে গেলেও নতুন তারিখ বসিয়ে রিয়েজেন্ট সরবরাহ করে আসছিল জেনেটিক ট্রেডিং। খবর প্রচারের পর স্টোর থেকে মালামাল সরিয়ে ফেলে প্রতিষ্ঠানটি। পরে ঔষধ প্রশাসন অধিদপ্তর অভিযানে গেলে জানা যায়, কোম্পানির রিয়েজেন্ট সরবরাহের অনুমতি নেই। ওষুধ জব্দ করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় ব্যবস্থাপনা পরিচালককে। জবাব সন্তোষজনক না হওয়ায় ব্যবস্থা নিতে যাচ্ছে ডিজিডিএ। এটা অফেন্স ওয়াজ কনফার্ম এবং 2টো ধারায় যে তাদের অপরাধ হয়েছে। আপনি জানেন গত বছর যেটা ঔষধ এবং কসমেটিক্স আইন 2023, এটার 14 ধারায় একটা অপরাধ এবং 22 ধারায় একটা অপরাধ। ডিজিডিএ নীরব কথাটা কিন্তু সঠিক নয়। আসলে এটা দেখেন, মিডিয়া আসলে যে কোনো জিনিস মানুষের নজরে আসে, বিষয়টি এরকম। ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রায় প্রতিদিন এই ঢাকা শহরে কোনো না কোনো টিম বের হচ্ছে। ব্যবস্থা নিতে যাচ্ছে বিএসএমএমইউর বায়োকেমিস্ট্রি বিভাগ। সরবরাহ করা মেশিনও ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন বিভাগের চেয়ারম্যান। জেনেটিকের সমস্ত টেস্টগুলোকে আমি বন্ধ করে দিয়েছি এবং তাদের কাছ থেকে যে সমস্ত রিয়েজেন্টগুলো আমরা নিয়েছিলাম সেই রিয়েজেন্টগুলোকে আমি তাদেরকে আস্তে আস্তে ফেরত দিয়েছি। সিদ্ধান্ত নিয়েছি যে তাদের যে সমস্ত মেশিনগুলো আমার এই ল্যাবের মধ্যে আছে, এই প্রত্যেকটা মেশিন
তাদেরকে আমি নিয়ে যাওয়ার জন্য, ফেরত নেওয়ার জন্য আমি অফিসিয়াল প্রক্রিয়া আমি শুরু করেছি। বেশ কয়েক বছর আগে হাসপাতালগুলোকে পরীক্ষার মেশিন বিনামূল্যে সরবরাহ করে জেনেটিক। উদ্দেশ্য ছিল রিয়াজেন্ট সরবরাহ করা। কোটি টাকার বিনিয়োগ ছাড়া মেশিন পেয়ে তা লুফে নেয় সরকারি বেসরকারি হাসপাতাল। সেভাবেই মেশিন নেয় রাজধানীর ক্যান্সার ইনস্টিটিউট। এখানে ইমিউনোলজি বিভাগে কেবল একটি যন্ত্র সচল, সেটি জেনেটিকের। সিএমএসডি কয়েক মাস আগে একটি চাইনিজ মেশিন সরবরাহ করলেও এখনও সচলই হয়নি। লায়াজন এবং লায়াজন এক্সেল দুইটা ইনস্ট্রুমেন্ট, কিন্তু দুইটাই একই কোম্পানির। আচ্ছা, এটা আমাদের আগে থেকে আছে। রিসেন্টলি আমরা আর একটা ইনস্ট্রুমেন্ট পেয়েছি, সেটা এখনও ইনস্টল করা সম্ভব হয়নি। যারা এটা দিয়েছে, এটা সিএমএসডির মাধ্যমে এসেছে, যারা এটা দিয়েছে তারা এখনও এটাকে ইনস্টল করতে পারেনি। এটা ইনস্টল করতে পারলে তখন আমরা এটাও ব্যবহার করতে পারবো। গ্যাস্ট্রোলিভার হাসপাতালে একাধিক মেশিন থাকলেও ব্যবহার করা হচ্ছে জেনেটিকের রিয়েজেন্ট। কোম্পানির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কোল্ড চেইন মেনটেন না করা, এমনকি লাইসেন্স না থাকার কথাও জানেন হাসপাতালের পরিচালক। তবে এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও জড়িতদের বিচার দাবি করেছেন পরিবারের সদস্যরা। তারা বলেছেন, গুমের সাথে জড়িত ব্যক্তিরা এখনও প্রশাসনের বিভিন্ন স্তরে রয়ে গেছে। বিকালে জাতীয় জাদুঘরে মায়ের ডাক সংগঠনের আয়োজনে ও সংক্রান্ত অনুষ্ঠানে গুম হওয়া ব্যক্তির স্বজনরা এসব দাবি জানান। অনুষ্ঠানে রামুরুর অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক সিআর আবরার বলেন, গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষরের পর রাষ্ট্রের দায়িত্ব হয়ে গেছে গুমের ঘটনাগুলো তদন্ত ও বিচার করা। তিনি বলেন, বিচার না হলে গুমের সংস্কৃতি বন্ধ হবে না। আইনজীবী শিশির মনির বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের ঘটনাগুলোর বিচারের জন্য আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এক্ষেত্রে কমিশন ও পরিবারের সদস্যদের সব ধরনের এভিডেন্স সংগ্রহ করে রাখতে হবে। অনুষ্ঠানে মায়ের ডাকের প্রতিষ্ঠাতা সঞ্জিদা হক বলেন, কোথায় স্বজনরা আছেন পরিবার দ্রুত জানতে চায়, রাষ্ট্রে যেন ব্যবস্থা করে। যে স্ত্রী বলেছিলেন, আমার মনে আছে একটা অনুষ্ঠানে, আমি কি বিধবা না আমি সধবা আমি জানতে চাই, তার সেই উত্তর পাবার জন্য আজকে এই বিচারের দাবির কথা আমরা এখানে দেখছি। শুধু বিচার করতে গেলে প্রায়র কন্ডিশন হলো এভিডেন্সেস লাগবে। এভিডেন্সেস ছাড়া তো বিচার করা যাবে না। যাদের এগেইনস্টে আমাদের অ্যালিগেশনগুলো, সেইখান থেকে কিন্তু 1 মাসের বেশি সময় পার হয়ে যাচ্ছে, এতগুলো মানুষের কোনো তথ্য পরিবারের কাছে কিন্তু ফেরত আসেনি। অভ্যন্তরীণ কোন্দলের জেরে অপহৃত হয়েছিলেন চট্টগ্রামের রাউজান ছাত্রদল 2-এর নেতা। বেদম মারধরের পর হাত, পা, চোখ, মুখ বেঁধে নদী পাড়ে ফেলে রাখা হয়েছিল তাদের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দেন আহত একজন। এ ঘটনায় এখনও ধরা পড়েনি কেউ। হাত, পা, চোখ বাঁধা অবস্থায় এভাবেই নদীর পাড়ে পাওয়া যায় চট্টগ্রামের রাউজান উপজেলার ছাত্রদলের 2 নেতাকে। অপহরণের পর বেদম মারধর করা হয় তাদের। এদের একজন নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন, অপরজন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন সোহেল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সোহেল বর্ণনা দেন লোমহর্ষক সেই ঘটনার। প্রায় 20-30 জন অস্ত্র, তারা বাইরে বাইরে অস্ত্র নিয়ে আসছে। আমরা দুজনে আমাদেরকে তুলে নিয়ে গেছি। যাওয়ার পর আমাদের চোখ বন্ধ করে গেছে, ওখানে অনেক মারধর করছে। আমাদের এমন মারছে, ওরা মনে করছে আমরা মরে গেছি, আমাদেরকে চড়ে ফেলে চলে যায়। পরবর্তীতে কোনো এক লোক এসে আমাদের ওই বুড়ো এখানে দিয়ে যায়, আমরা চোখ বন্ধ তখন। আহত দুজনেরই দাবি তারা বিএনপির কেন্দ্রীয় এক নেতার অনুসারী, যার বাড়ি ফটিকছড়ি। এতে ক্ষিপ্ত হয়ে দলের অপর এক নেতা নিজ গ্রুপে টানতে তার অনুসারীদের দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। সে কার দল করবে এটা তার ব্যক্তিগত বিষয়। এটার কারণে অন্য দল এসে তাকে সন্ত্রাস বাহিনী দিয়ে, তোকাইদেরকে দিয়ে, এটা আসলে কোনোভাবে কাম্য নয়। এরকম আর কারো ছেলে যেন না হয়, আমি প্রশাসনের কাছে কঠোরভাবে আমি এটা আবেদন করছি, এরা যেন তদন্ত করে এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেব। ঘটনার পর থেকে রাউজান নোয়াপাড়ার পরিস্থিতি থমথমে। 2 গ্রুপের অভ্যন্তরীণ বিরোধের জেরে এই ঘটনা বলে নিশ্চিত করেছে পুলিশ। পক্ষ আছে, একটা হচ্ছে গিয়াসউদ্দিন কাদের গ্রুপ, আর একটা হচ্ছে গোলাম আকবর খন্দকার গ্রুপের দলীয় নেতা কর্মী আর কি। কারা কারা করছে ঘটনা এটা আমরা খোঁজ খবর নিচ্ছি এবং আমাদের ওইভাবে অভিযান অব্যাহত আছে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বৃষ্টির হানা। বৈরী আবহাওয়ায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় আগে বল মাঠে গড়িয়েছে ৩৫ ওভার, যেখানে ৩ উইকেটে ১০৭ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। কানপুর টেস্টের উইকেট স্পোর্টিং শেষ 2 দিন থাকবে স্পিনারদের দাপট, কিন্তু তারপরও বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কারণটা অবশ্য বৃষ্টি। মাঠ প্রস্তুত না থাকায় নির্ধারিত সময়ের 1 ঘন্টা পর শুরু হয় দিনের খেলা। বৃষ্টির প্রভাবকে কাজে লাগিয়ে পেসাররা সুবিধা নেবে, এটাই ছিল স্বাগতিকদের প্ল্যান। তবে সাবধানী শুরুর পরও উদ্বোধনী জুটি বড় হয়নি বাংলাদেশের। 24 বলে 0 রান করে আকাশদ্বীপের পেইসে পরাস্ত হন জাকির হাসান। সাদমানকে আত্মবিশ্বাসী মনে হচ্ছিল, কিন্তু 36 বলে 24 রান করার পর তিনিও ফেরেন আকাশদ্বীপে পরাস্ত হয়ে। যদিও তার লেগ বিফোর আউট নিয়ে আছে বিতর্ক। ডিআরএসের সিদ্ধান্তটা অপছন্দ হবার কথা সঙ্গে সঙ্গেই জানিয়েছেন ধারাভাষ্যকার তামিম ইকবাল। 29 রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। চেন্নাই টেস্টে রান পাওয়া শান্ত আর মমিনুল হকের ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে টাইগাররা। ভারতীয় পেস ও স্পিন 2 বিভাগকেই ভালোভাবে মোকাবেলা করছিলেন দুজন। আর কোনো উইকেট না হারিয়ে 74 রান নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতে মনসংযোগ হারান শান্ত। 31 রান করে পরাস্ত হন অশ্বিনের স্পিনে। 80 রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর মমিনুল হক, সৌরভ ও মুশফিকুর রহিম দলের হাল ধরেন। 40 রান করে মমিনুল আর 6 রান করে যখন মুশি অপরাজিত, তখন আলোক স্বল্পতায় বন্ধ হয় ম্যাচ। এর কিছুক্ষণ পর মুষলধারে বৃষ্টি নামলে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। কানপুর টেস্টের প্রথম দিন শেষে ভারত বা বাংলাদেশ কোনো দলকেই এককভাবে এগিয়ে রাখার সুযোগ নেই। 2 দলের অবস্থান প্রায় সমানে সমান। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনে যে দল দাপট দেখাবে তারই এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে এই সব কিছুই পণ্ড করে দিতে পারে বৃষ্টি। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বৃষ্টি বাগড়া দেবে বলছে আবহাওয়ার রিপোর্ট। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কানপুর, ভারত। বৃষ্টিপাত অব্যাহত থাকা দিনাজপুর সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। পদ্মার পানিতে 2 দিন ধরে প্লাবিত চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি চরাঞ্চল। দুর্ভোগে পানিবন্দী মানুষ। থেমে থেমে মুষলধারে বৃষ্টি, সাথে পদ্মায় উজানের ঢলের পানি। এতে প্লাবিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ নদী তীরবর্তী চরাঞ্চল। দুর্লভপুর, মনাকষা, নিশিপাড়া, বগলাউড়ি সহ নিম্নাঞ্চলের কয়েকটি এলাকা 2 দিন ধরে জলমগ্ন। পানিবন্দী বাড়িঘর, ডুবে আছে রাস্তাঘাট, জমিজমা। খেয়ে না খেয়ে দিন কাটছে অনেকের, বাড়ছে দুর্ভোগ। চারপাশের যত ক্ষেত মেতা সব কিছু ডুবে গেছে। বাড়ির সাইডও মনে করেন যে পানি। আমাদেরও একটা অসুবিধা প্রচুর। আমাদের বাড়ির চারো সাইডে পানি। কালাই ফসল সবারই ছিল, তো সব বানে ডুবে গেছে। তো অন্য বাড়ি থেকে, গ্রাম থেকে এনে রান্না করে এনে আমরা খাচ্ছি। নিজের বাড়িতে পাকশাক করতে পারি না, শুকা পাকা করতে পারি না বন্যার ঠেলায়। 2 দিন ধরে টানা বৃষ্টি উত্তরাঞ্চলে। দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা। সড়কে জমে পানি, এতে ব্যাহত যানবাহন চলাচল। ছুটির দিনে বাইরে বের হয়ে ভোগান্তিতে পড়েন অনেকে। দিনাজপুরে সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টার 197 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর থেকে আরো পানি একটু বেশি ছিল, এখন ধীরে ধীরে পানি একটু পানি বেড়ে যায়। আর বৃষ্টির জন্য আমাদের ড্রেনের অনেক সমস্যা হচ্ছে, ড্রেনগুলো দিয়ে পানি যেতে পারতেছে না। কাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে অনেক বৃষ্টি, বাসা থেকে তো বের হতে পারিনি। এছাড়া ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানেও বৃষ্টি হয়েছে। লঘুচাপের প্রভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাজধানী, মধ্যাঞ্চল বা উপকূল সব বাজারে বড় ইলিশের আকাল। যেখানে মিলছে সেখানে দর আকাশ ছোঁয়া। শখ মেটাতে অনেকেই ছোট বা মাঝারি সাইজের ইলিশ কিনে বাড়ি ফিরছেন। ব্যবসায়ীদের যুক্তি, আড়তে বড় ইলিশের অস্বাভাবিক দাম হাঁকছেন পাইকাররা। সেপ্টেম্বর এলেই হুমড়ি খেয়ে ইলিশ কেনে মানুষ, কেননা এরপরই মাছ আহরণে শুরু হয় লম্বা নিষেধাজ্ঞা। তাই ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে গ্রাহকের আনাগোনা বেশি।
কিন্তু তাতে কি বা এসে যায়? বেনাপোল স্থলবন্দরে যেখানে $10 অর্থাৎ 1200 টাকা কেজি দরে ইলিশ রপ্তানি হচ্ছে, সেখানে ঢাকার বাজারে বড় সাইজের দাম 1500-এর ওপরে, তাও মিলছে হাতে গোনা দোকানে। ব্যবসায়ীরা জানালেন আরতেই দাম চড়া, তাই তারা নিরুপায়। বাধ্য হয়ে চাষের মাছ কিনছেন অনেক ক্রেতা, সেখানেও খুব একটা স্বস্তি নেই। যদি আরো 1600 টাকা রেট দিছে, চাঁদপুরে 1600 টাকা রেট দিছে, এরপরে আমরা বুঝেন আমরা বেশি 1700 টাকা কিনা। কোনো সামনে আরো বাড়বো না। যদি বাজারে আসে দড়িপানা করতে খোঁজ খবর হয় তাহলে তো মনে করেন জিনিসটা অত ইয়ার মাইট নিয়ে গেল নাগালের মাইতে আসতো, কিন্তু ওনারা তো এমনি মুখে বলে, কিন্তু বাজারে তো আর আসে। গত সপ্তাহে মোটামুটি ভালো দাম কম ছিল, এই সপ্তাহে একটু বেশি, আবার ঠিক হয়ে যাবে। ইলিশের রাজধানী চাঁদপুরই নাকি ইলিশের আকাল। এখানে প্রতিদিন হাত বদল হয় কয়েকশো মন মাছ, কিন্তু ব্যবসায়ীদের দাবি ইদানিং সেই যোগান আর নেই। বড় মাছের ঘাটতি সবচেয়ে বেশি, অনেকে তাই ছোট আর মাঝারি ইলিশ কিনে বাড়ি ফিরছেন। মাছের কেনার জন্য আসছি, কিন্তু আসার পরে দেখতেছি যে মাছের দাম অনেক বেশি, কিন্তু এখন সম্ভব হতেছে না, এই জন্য চলে যেতেছে। প্রতিদিন 200-300 মন আমদানি হতো, এখন সেখানে আজকের বাজারে 100 মন আমদানিও নাই, এই কারণে দাম বেশি। বাজারে মাছ কিনতেই পারতেছি না আমরা। গত 2 দিনের তুলনায় আজকে মাছ চাঁদপুর মাছঘাটে অনেক কম আসছে, তো সেই কারণে আসলে দামও একটু বেশি। আর টোটাল যে মাছ আসছে তার মধ্যে কিন্তু বড় মাছের কোয়ান্টিটি কম। যদিও উপকূলে ইলিশের সরবরাহ বেড়েছে, ভোলায় 1200 থেকে 1500 টাকায় মিলছে বড় সাইজের মাছ। মাঝারি পিসের দাম 1000 টাকার আশপাশে, যদিও এই দাম এখনও নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে। বাজার আসছে ইলিশ মাছ কিনতে, আইসা দেখে যে ইলিশ মাছের দাম আগুন, এখন বাধ্য হয়ে পোয়া মাছ কিনতে আসছে, তাও দেখি দাম বেশি। মাছ কিনতে দেয়, মাছের দাম মাছ আর দেওয়া যায় না, তখন কি করবো, তখন যাবি গিয়ে। বড় ইলিশের দাম বেশি কাটে, এই জন্য আমি বড়টি কিনি না, আমি ছোটো খাটো করে আনি বেচে থাকি। ইন্ডিয়া যাওয়ার কারণে বড় মাছের দাম বেশি, আমরা বাজারে এনে বিক্রি করতে পারি না। বেশি দাম দিয়ে আনলো বেশি দাম বিক্রি করতে পারি না, কারণ 1 কেজি মাছ 1800 টাকা 2000 টাকা কেজি, কয়জনে কিনে। সারা দেশে ইলিশ আহরণের নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে 13 অক্টোবর থেকে, চলবে 22 দিন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সরকারের বেঁধে দেওয়া দাম মানছেন না ডিম ব্যবসায়ীরা। দাবি উৎপাদন পর্যায়ে বাড়ানো হয়েছে দাম। গেল 15 সেপ্টেম্বর ডিম ও মুরগির দাম বেঁধে দেয় প্রাণী সম্পদ অধিদপ্তর, কিন্তু তদারকি না থাকায় সুফল মিলছে না, বরং বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এদিকে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা। গোল বেগুনের জন্য গুনতে হচ্ছে 140 টাকা। সবজি বাজারে নৈরাজ্য যেন থামছেই না, প্রতি সপ্তাহেই দাম বাড়ছে। অনেকটা ক্রেতার খেয়াল খুশিতেই নির্ধারিত হচ্ছে দাম। পাইকারি থেকে খুচরা সব স্তরে হাত বদলে অস্বাভাবিক হারে দাম বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। গোল বেগুনের কেজি 140 টাকা। গাজর টমেটোর জন্য গুনতে হবে 160 থেকে 180 টাকা কেজি। 240 টাকা কেজিতে স্থির হয়ে আছে কাঁচামরিচ। বেশিরভাগ সবজি মিলছে 70 থেকে 90 টাকার মধ্যে। সবজির দাম সবকিছু ঊর্ধ্বগতি, মানে কমায় না। এখন এটা হয়তো কি সিন্ডিকেটের কারণে কিনা, এখনো সিন্ডিকেট বিলুপ্ত হয়েছে কিনা সেটাও বলতে পারতেছি না, কিন্তু জিনিসপত্রের দাম যা কিনবো সেটাই 80 টাকা। টাকা দিয়ে কোলাইতে পারি না, বুঝছেন। এই যে 100 টাকা কেজি চাইলের থেকে তরকারির দাম বেশি, বুঝছেন। 1 কেজি চাইল 60 টাকা হলে মোটাটা পাওয়া যায়, আর তরকারি হলে 100 টাকা কেজি। তাহলে কীভাবে আমরা বাঁচবো? পাইকার বেশি, কেনার পাইকার বেশি, কিন্তু মাল কম, এই জন্য মাল মানে যা কথা ওই মানে নেওয়া যাইতেছে মানুষের। দাম কমার কোনো ইঙ্গিত নেই ডিমের বাজারে, আমদানিরও কোনো সুফল নেই। 1 ডজন লাল ডিমের জন্য গুনতে হবে 160 টাকা। 10 টাকা কমে সাদা ডিম মিলছে 145 টাকায়। বিক্রেতাদের দাবি ডিমের সরবরাহ কমেছে। কিনলাম 160 টাকা ডজন, আমার কাছে মনে হলো যে এটা একটু বেশি আর কি, কারণ 140 থেকে 50 মাঝে ছিল, সেটাও বেশি আর কি। এর চেয়ে কম হলে আরো ভালো হতো। মনে করছিলাম আমরা গলা চুরি দিয়ে আমি আপনার টেনে নিতেছি, মানে কি করবেন, আমরা বেশিতে কিনলে এনে বেশি ব্যস্ত হইতেছে, কিন্তু আমরা কিচ্ছু নাই। প্রত্যেকটা কাস্টমারের লোক আমার তর্ক করতে হইতেছে। মনে করেন যে নানান জনের নানান অজুহাত, একজন কইতেছে যে হাতের দাম বেশি, আরেকজন কইতেছে যে প্রোডাকশন নাই, মাল অ্যাভেলেবেল নাই, আরেকজন অজুহাত দিতেছে বৃষ্টির। চড়া মাছের বাজার এড়িয়ে যারা ব্রয়লার মুরগির স্বাদ নিতে চান তাদের জন্য আছে দুঃসংবাদ। সপ্তাহ 2 আগে 160 টাকা কেজিতে থাকা ব্রয়লার মুরগির দাম বেড়েছে। প্রতি কেজির জন্য গুনতে হবে 180 থেকে 190 টাকা। লেয়ার মিলছে 300 টাকায়। ব্রয়লার বেচতেছি 90 টাকা 100, আর লেয়ার 300 টাকা বেচতেছি। দামটা একটু 5 টাকা বাড়ছে আর কি। প্রতি কেজি সোনালী বা কর্ক মুরগির জন্য দিতে হবে 260 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েলি বাহিনীর আক্রোশে বিপর্যস্ত লেবানন।
চলমান হামলার দেশটিতে নিহতের সংখ্যা 700 ছাড়িয়েছে। বৃহস্পতিবার রাতভর অভিযান চলে লেবাননের বিভিন্ন স্থানে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলা চালানো হয় নাবাতিয়ে শহরে। লেবানন কর্তৃপক্ষ বলছে নতুনভাবে প্রাণ গেছে কমপক্ষে 90 জনের, আহত কয়েক হাজার মানুষ। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর অবস্থানই ছিল হামলার মূল টার্গেট, অথচ হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। লেবানন কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি অভিযানে বাস্তুচ্যুত 5 লাখের বেশি মানুষ। জাতিসংঘ বলছে এখন পর্যন্ত তাদের আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছে 1 লাখ। এদিকে ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। বৃহস্পতিবারই সীমান্ত এলাকায় ছোঁড়া হয় 130টি রকেট। ইসরায়েলি হামলায় লেবাননে নিহত হয়েছেন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার মোহাম্মদ সুরুর। বৃহস্পতিবার রাজধানীতে বৈরুতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন মোহাম্মদ সুরুর। তিনি হিজবুল্লাহর বিমান বিধ্বংসী ইউনিটের প্রধান। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। মূলত হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্বে ছিলেন তিনি। বিভিন্ন ক্ষেপণাস্ত্র, রকেট তৈরির প্রকল্পও নিয়ন্ত্রণ করতেন সুরুর। লেবানন সংঘাতের জন্য ইসরায়েল এবং হিজবুল্লাহ দুপক্ষকেই দায়ী করেছে ফ্রান্স। জাতিসংঘে দেশটির প্রেসিডেন্ট ক্ষোভ জানিয়ে বলেন, সংকটের দায় নিতে হবে বিবাদমান পক্ষগুলোকে। এদিকে ইসরায়েলি হামলা বন্ধ না হলে সংঘাত ছড়াবে পুরো মধ্যপ্রাচ্যে, এমন সতর্কতা লেবানিজ পররাষ্ট্রমন্ত্রীর। হিজবুল্লাহর রকেট হামলায় বিধ্বস্ত বহু ইসরায়েলি স্থাপনা। বৃহস্পতিবার দেশটির ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক রকেট ছোঁড়ে সশস্ত্র যোদ্ধারা। এতে ক্ষয়ক্ষতি হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায়। অন্যদিকে লেবাননের আবাসিক এলাকাগুলোতেও চলছে ইসরায়েলি তাণ্ডব। পাল্টাপাল্টি সংঘাতের উত্তাপ ছড়িয়েছে জাতিসংঘেও। সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, এখনই সংঘাত বন্ধ না হলে লেবাননের আগুনে পুড়বে পুরো মধ্যপ্রাচ্য। আমাদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। আন্তর্জাতিক হস্তক্ষেপ না হলে এই সংঘাত বন্ধ হবে না। যে আগুন জ্বলছে সেটি নেভাতে না পারলে তা গ্রাস করবে পুরো মধ্যপ্রাচ্যকে। শিগগিরই যদি এই সংকটের সমাধান না হয় তাহলে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে। এ অবস্থায় লেবানন সংকটের জন্য ইসরায়েল এবং হিজবুল্লাহ দুপক্ষকে দুষছে পশ্চিমা দেশগুলো। বারবার সতর্কতার পরও গাজার সংঘাতকে দীর্ঘায়িত করা হয়েছে। সেই ভয়াবহতার ফল ভোগ করছে লেবানন। আমরা লেবানিজদের পাশেই আছি। লেবাননে অবশ্যই হামলা বন্ধ করবে ইসরায়েল, সেই সাথে হিজবুল্লাহকেও সংযত আচরণ করতে হবে। এদিকে সীমান্ত এলাকায় আরও রিজার্ভ সেনা মোতায়েন করেছে ইসরায়েল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।